সাংবিধানিক কাউন্সিল নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো, বিএনপির প্রস্তাব ন্যায়পাল নিয়োগ, হতাশ কয়েকটি দল। কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট যদি ঠিক না থাকে, ইলেকশন কমিশন ট্রু জগন্নাথ। নারীদের জন্য 100 আসন ডাইরেক্ট ইলেকশন আমাদের আপত্তি নেই, তবে সেটা পিআর সিস্টেমে হইতে হবে, প্রফেশনাল যে ইলেকশন সেটা হইতে হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা করে রাতেই ফিরেছেন বাসায়। রাজধানীতে ঈদের ছুটিতে দিনে একজন করে খুন, চুরির মামলা 32টি, অপরাধ নিয়ন্ত্রণ কাগজে কলমেই, বলছেন বিশ্লেষকরা। নিষেধাজ্ঞার সময়ে সাগরে বেড়েছে মাছের উৎপাদন, খুশি জেলেরা। ইলিশের দাম কমানোর প্রস্তাব প্রশাসনের। সুনামগঞ্জের নোয়াখালী ভীমখালী সড়কের সংস্কারে ধীরগতির অভিযোগ, ঝুঁকি নিয়ে চলাচল 30টি গ্রামের মানুষের। ইরানে হামলা করতে ট্রাম্পের সম্মতি, যুক্তরাষ্ট্র আঘাত হানলে পরিণত হবে ভয়াবহ, হুঁশিয়ারি খামেনির। এবং গল টেস্টে বাংলাদেশের লোয়ার অর্ডারে ধস, দ্বিতীয় দিন শেষে সংগ্রহ 9 উইকেটে 484 রান, লিটনের সেঞ্চুরি মিস। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়ে একমত হতে পারেনি দেশের রাজনৈতিক দলগুলো। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলের পক্ষে থাকলেও আপত্তি জানায় বিএনপি। দলটির প্রস্তাব, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতায় আনতে প্রয়োজনীয় আইন সংশোধন ও ন্যায়পাল নিয়োগ। আর সিপিবির মতে অন্তর্বর্তী সরকার নয়, এনসিসি করবে নির্বাচিত সরকার। বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাকিবের রিপোর্ট। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়ে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনে অনুপস্থিত থাকলেও দ্বিতীয় দিনে আলোচনায় যোগ দেয় জামায়াতে ইসলামী 3 সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিভিন্ন দলের নেতারা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিরোধিতা করে প্রয়োজনে আইন সংশোধনের প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। সুশাসন বজায় রাখার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ন্যায়পাল নিয়োগ করা এবং ন্যায়পাল আইনটা সংশোধন করে তাতে সুশাসন প্রতিষ্ঠা করা। কারণ আমরা মনে করি নির্বাহী বিভাগকে সবচেয়ে বেশি ওয়েল গার্ডেড করতে পারবে তখন এই অম্বুডসম্যান সিস্টেম। তবে এনসিসির বিষয়ে একমত জামায়াত। ঐকমত্যের জন্য গণভোটের প্রস্তাব দেওয়ার কথা জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। এনসিসি নিয়ে বিএনপির আপত্তিতে হতাশা জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলিক সংস্কার না হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও দাবি করেন তিনি। আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐকমত্য কমিশনের কাছে, তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐকমত্যে আসতে পারি আজকের মধ্যেই, কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পক্ষে মত দেন অন্যান্য দলের নেতারাও। তাদের মতে সাংবিধানিক প্রতিষ্ঠানকে যারা কাজ করতে দেবে না তারাই এনসিসি নিয়ে আতঙ্কিত থাকবে। অধিকাংশ রাজনৈতিক দল এখানে সমর্থন দিয়েছে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়ে। আমরা গঠনের ব্যাপারে একটা আমাদের রিভিউ প্রস্তাব দিয়েছি, সেটা হচ্ছে যে যাতে প্রধান বিচারপতিকে এটার অংশীদার করা না হয়। এইটা বাংলাদেশের ইতিহাসে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ বলে আমরা মনে করি। বাংলাদেশকে যদি সামনে এগোতে হয়, গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সংবিধান যদি প্রশাসন ব্যবস্থা তৈরি করতে হয়, তাহলে অবশ্যই এই পদের নিয়োগগুলো কোনো দলীয় বিবেচনা, কোনো দলীয় আনুগত্যের জায়গা থেকে এটাকে কখনো বিবেচনা করা যাবে না। তবে এই মুহূর্তে সাংবিধানিক কাউন্সিলের প্রয়োজন দেখছে না বামদলীয় জোট। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন। আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই জন্য যা যা করা দরকার সেটা করে একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। এমন কিছু এই মুহূর্তে করা প্রয়োজন না যেটা এটা রিপ্লেসমেন্ট বা একটা সুপ্রাবডি মনে হয়। সেই কারণে এই মুহূর্তে
আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ার অভিযোগ তুলে বৈঠক থেকে ওয়াকআউট করে সিপিবি, এলডিপি ও গণফোরাম। পরে আবারও বৈঠকে অংশ নেয় তারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এদিকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল না হলেও বিকল্প কিছু করার চেষ্টা করবে সরকার, এমনটা জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, কাঠামোগতভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের জবাবদিহিতা তৈরি করা সম্ভব। জাতীয় ঐক্যমত্য কমিশনের বুধবারের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি কাঠামোর প্রয়োজন আছে, তা রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে মেনে নিলেও দু একটি দল এর বিরোধিতা করছে বলে জানান আলী রিয়াজ। ঐক্যমত্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও ক্ষেত্র বিশেষে অগ্রগতি হচ্ছে বলেও জানান তিনি। যে কোনো আলোচনার ক্ষেত্রে যেটা হয় যে প্রতিদিনই আমরা চূড়ান্ত কোনো রকম সিদ্ধান্তে পৌঁছতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। আমরা প্রথমেই যে বিষয়টা চিহ্নিত করার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলোর অবস্থানের দিক থেকে যে এই ধরনের একটি প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেবে সেরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কিনা। বিভিন্নভাবেই সেটা তারা বলেছেন যে তাদের দিক থেকে তাগিদ আছে। দু একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তবে বিদেশি চিকিৎসকদের পরামর্শক্রমে তার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার মধ্যরাতে হাসপাতাল থেকে ফের বাসায় ফিরে গেছেন খালেদা জিয়া। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মেডিকেল বোর্ডের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত 12টার পর হাসপাতাল থেকে ফের গুলশানের বাসা ফিরোজায় আসেন তিনি। মধ্যরাতেও বিএনপি চেয়ারপারসনকে দেখতে এবং তার স্বাস্থ্যের অবস্থা জানতে বাসার সামনে আসেন দলের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, দেন নানা স্লোগান। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, স্থিতিশীল রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। কিছুক্ষণ আগে যে বাসায় এসেছেন আপনারা দেখেছেন, উনি মোটামুটি শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বিদেশি চিকিৎসকদের পরামর্শক্রমে তার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান ডাক্তার জাহিদ। বলেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় দিয়ে থাকবেন খালেদা জিয়া। বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সেই চিকিৎসা চলবে। সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। ম্যাডাম খালেদা জিয়া দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সাঁড়াশি অভিযানেও থামছে না হত্যা ছিনতাই। রাজধানীতে ঈদের ছুটিতেও প্রতিদিন গড়ে একটি করে খুনের ঘটনা ঘটেছে। ডিএমপির তথ্য বলছে, শুধু ঈদুল আজহার ছুটিতেই চুরির মামলা হয়েছে 32টি আর ছিনতাইয়ের মামলা 13টি। যদিও পুলিশের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শুধু কাগজে কলমেই, মাঠ পর্যায়ে নেই কার্যকর ভূমিকা। শাহাদাত নিশাদের রিপোর্ট। ঈদের আগে রাজধানীবাসীর অন্যতম আতঙ্ক ছিল ছিনতাই আর ডাকাতি। ঘটে প্রকাশ্য খুনের ঘটনাও, আর তাই ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। এ নিয়ে ব্যাপক তৎপরতা থাকলেও থেমে থাকেনি অপরাধ। রাজধানীর 50টি থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঈদের আগে মে মাসে রাজধানীতে ডাকাতি হয় 5টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 40টি, খুনের ঘটনায় 32টি, ধর্ষণের ঘটনায় 49টি এবং 128টি চুরির মামলা হয়েছে।
আর ঈদের আগের 5 দিন থেকে মোট 15 দিনে ডাকাতির ঘটনা ঘটেছে 2টি। এই সময় ছিনতাইয়ের মামলা হয়েছে 13টি, এছাড়াও 15টি খুন এবং 32টি চুরির মামলা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। এই 15 দিনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছে 97 জন, আর ডাকাতির মামলায় 102 এবং চুরির ঘটনায় 138 জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ডিএমপি জানায়, ঈদের লম্বা ছুটিতে বাড়তি নিরাপত্তায় সজাগ ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে ছিল অক্সিলারি ফোর্সও। নগরবাসীর মধ্যে যেন সবসময় একটা স্বস্তির ভাব থাকে, সেই জন্য তো সেইটা করতে গিয়ে আমরা আমাদের যে নিয়মিত যে টহল কার্যক্রমগুলো, যেগুলো ভিজিবিলিটি পেট্রোল রয়েছে, তার বাইরে আমাদের যে বিভিন্ন জায়গায় যে স্ট্যাটিক ডিউটিগুলো রয়েছে, সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। যদিও তা যথেষ্ট মনে করেন না বিশ্লেষকরা। তাদের মতে অক্সিলারি ফোর্স শুধু নামে নয়, সঠিকভাবে তদারকি করলে অপরাধ দমন অনেকটাই সম্ভব। কঠোর হস্তে এই ধরনের অপরাধ দমন করতে হবে এবং এটি দমনের প্রশ্নে এই পাড়া মহল্লার যে অক্সিলারি ফোর্সগুলো আছে, বাড়ির মালিক বা দারোয়ান যারা আছে, তাদেরকে সতর্ক থাকার যে বার্তা, সেটি পুলিশের কাছ থেকে সেটি প্রেরণ করা প্রয়োজন। পাশাপাশি এই ধরনের কোনো পরিস্থিতি বা অনিরাপদ কোনো পরিস্থিতি হতে পারে, এরকম কোনো সম্ভাবনা থাকলে দ্রুত সময়ের মধ্যে পুলিশকে জানানোর ব্যবস্থা এবং দ্রুত সময়ের মধ্যে পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে। অপরাধ দমনে দিনের চেয়েও রাতের ঢাকাকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের 2 সদস্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের কি অবস্থা আমাদের জানাবেন। বুবলি, গতকাল রাতে 1:15টার দিকে রাজধানীর যে পল্টন এলাকা রয়েছে, পল্টন এলাকায় একটি সংঘর্ষ হয়। দুজন এবং জাহিদ, এই দুইজন আনা হয়। মূলত এখানে যে ঘটনাটি ঘটেছে, গতকাল রাতে প্রাইভেট কারে এসে মাদক কারবার যে গোয়েন্দা বিভাগের 2 জন সদস্য হসপিটালের অপোজিটে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তারা একটি অভিযান পরিচালনা করতে গেলে সেখানে প্রাইভেট কার থেকে তাদেরকে গুলি ছোড়া হয়। তো এই ঘটনায় একসাথে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কিন্তু এখন পুলিশের হেফাজতে রয়েছেন। কিন্তু মহানগর গোয়েন্দা বিভাগের যে 2 জন সদস্য আহত হয়েছেন, সেই 2 জন সদস্যকে এখানে ভর্তি করার পর থেকে কিন্তু তাদের ইমার্জেন্সিতে চিকিৎসা চলছে। একজন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে তারা জানান এখন পর্যন্ত একজন কিন্তু আশঙ্কামুক্ত রয়েছেন, যিনি কনস্টেবল, এবং এএসআই যিনি আহত হয়েছেন তার কিন্তু অবস্থা অনেকটা নিবিড়ভাবে পর্যালোচনার মধ্যে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তার অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের পর তারা সম্পূর্ণ যে পরিস্থিতি, তার শারীরিক পরিস্থিতি তারা জানাবেন। এছাড়া এখানকার যে সার্বিক অবস্থা, পুলিশ বলছেন যে এই মাদক কারবারির এই চক্রটিকে ঘিরে কিন্তু পুলিশ আরো বাড়তি আরো পর্যালোচনার মাধ্যমে কিন্তু তারা এই বিষয়টিকে দেখবেন এবং কিন্তু বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানকার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে গতকাল রাতের যে ঘটনা, তাতে আরো কারা কারা সম্পৃক্ত রয়েছেন সেই বিষয়টি খতিয়ে কিন্তু তারা অতিরিক্ত যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা নেবেন, এমনটাই জানান বুবলি। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফকিরাপুল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফাহিম। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 28 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আর চলতি বছর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 331 জন, যার মধ্যে 200 জনই আক্রান্ত শেষ 20 দিনে। করোনা বৃদ্ধির প্রবণতায় নতুন করে ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদের রিপোর্ট।
হঠাৎ করে চোখ রাঙাচ্ছে কোভিড-19। গেল 20 দিনে আক্রান্ত প্রায় 200 জন, মৃত্যু হয়েছে 10 জনের। ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রামে। ভারত, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোগী বৃদ্ধির প্রভাব দেশে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত আমাদের দেশে এটা রিসেন্টলি যে ছড়াচ্ছে, এটা আমার ধারণা যে বাইরে থেকে আসছে, ইন্ডিয়া থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু। এবং নতুন যে স্ট্রেন যেটা পাওয়া গেছে, করোনার যে ভাইরাসের যে স্ট্রেনটা, কোভিড-19-এর যে স্ট্রেন, এটা কিন্তু দ্রুত সংক্রমণশীল, দ্রুত ছোঁয়াচ্ছে। যদিও এখন পর্যন্ত বলা হচ্ছে ডেঞ্জারাস না, সিরিয়াস না, মৃত্যুর হার অত বেশি না, কিন্তু বলা তো যায় না। কোভিড টিকা নেওয়া অনেকেরই 2 বছর বেশি হয়েছে। এ অবস্থায় অতি ঝুঁকিপূর্ণদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কারণ টিকাটা কিন্তু লং টাইম প্রোটেকশন দেয় না, 6 মাস থেকে 1 বছর। সুতরাং আমাদের 2 বছর কিন্তু হয়ে গেছে। সুতরাং আমাদের পর্যাপ্ত টিকা, কার্যকরী টিকার ব্যবস্থা করতে হবে। টিকাটা বোধহয় আবার চালু করতে হবে। আমরা সামনের দিন দেখি, যদি সমানে বাড়তেই থাকে, দ্রুত সময়ে যত তাড়াতাড়ি টিকা দেওয়া যায় এটার ব্যবস্থা করে। যারা নেন নাই তারা তো নেবেনই, আর যারা অলরেডি নিচ্ছেন টিকা তারা একটা বুস্টার ডোজ নেবেন। তবে রোগী বৃদ্ধি পেলেও কোভিড টিকা কার্যক্রমের কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। যদিও প্রতিটি টিকা কেন্দ্রে পর্যাপ্ত টিকা পাঠানো হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধানের। সিভিল সার্জন অফিসে টিকা দেওয়া আছে, প্রচুর টিকা দেওয়া আছে। যে কেউ ইচ্ছা করলে সিভিল সার্জন অফিসে যেয়ে টিকা নিতে পারবে। রোগী বৃদ্ধির এ হার কমাতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ভোলায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন এবং হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা বিস্তারিত জানাবেন। হুগলি উপকূলীয় জেলা ভোলায় কিন্তু আমরা দেখেছি এপ্রিল মাস থেকেই কিন্তু ডেঙ্গু চোখ রাঙাচ্ছে এবং যেটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত বলা যায় যে 45 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 39 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে প্রায় 6 জনের মতো রোগী রয়েছে এবং এই যে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়া, আসলে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত এর কারণে আসলে এই সংক্রমণ বেড়ে গেছে এবং একই সাথে ভোলাবাসী বলছিলেন যে মশক নিধন যে অভিযান সেটি আসলে সক্রিয় না থাকার কারণে, যেহেতু মশা থেকেই এই ডেঙ্গু ছড়াচ্ছে, তো সেই হিসেবে বলা যায় যে ডেঙ্গু সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। তবে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে এই ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে তাদের যে কার্যক্রম সেটি চলছে, বিশেষ করে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় যে ওষুধ সেগুলো কিন্তু তাদের রয়েছে এবং হাসপাতালগুলোতে প্রত্যেকটি হাসপাতালই বলা যায় যে ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে এবং তাদের স্বল্প জনবল থাকার পরেও কিন্তু তাদের চিকিৎসা সেবা কিন্তু দেওয়া হচ্ছে, এমনটি বলা হয়েছে। এবং তারা বলছিলেন যে এটি নিয়ে আসলে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান কিন্তু চিকিৎসকরা বলছিলেন। তো আমরা পুরো কর্তৃপক্ষের সাথেও কথা বলছি, তারা বলছিলেন যে তাদের মশক নিধন যে অভিযান সেটি আসলে চলছে, এমনটি বলা হয়েছে। তবে পৌরবাসীর অভিযোগ এই মশক নিধন অভিযানটি নিয়মিত না থাকার কারণে আসলে ডেঙ্গু নিয়ে আরও বেশি আতঙ্কিত এই দ্বীপ জেলার মানুষ। তো বলা যায় দিন যত বাড়ছে এই ডেঙ্গু সংক্রমণ উপকূলীয় জেলা ভোলায় বাড়ছে এবং একই সাথে চোখ রাঙাতে শুরু করছে কিন্তু করোনা ভাইরাসও। তো সব মিলিয়ে বলা যায় যে ডেঙ্গু এবং করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের যে প্রস্তুতি সেটি রয়েছে এবং তাদের চিকিৎসা সেবাও পর্যাপ্ত চলছে বলে এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা। দেখছেন সংবাদ সকাল। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে সুষ্ঠু প্রজননে সাগরে বেড়েছে মাছের উৎপাদন। কক্সবাজারের রূপালী ইলিশ সহ অন্যান্য মাছের প্রাচুর্যে খুশি জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে 4 টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মোট 48 টন মাছ তুলেছেন জেলেরা, যার বাজার মূল্য আনুমানিক 42 লাখ টাকা। সহকর্মী আব্দুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। চলতি মৌসুমে বঙ্গোপসাগরে মিলছে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ও অন্যান্য মাছ।
15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সাগরে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন হয়েছে। তাই রূপালী ইলিশ সহ অন্যান্য মাছের প্রাচুর্যে খুশি জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীরা। জেলেরা বলছেন, চলতি বছর ভারতের সঙ্গে সময় মিলিয়ে নিষেধাজ্ঞা দেয়ায় ভারতীয় জেলেরা মাছ ধরার সুযোগ পায়নি, যার ফলাফল এখন দৃশ্যমান সাগরে। সাগরে যার মতো জাল বসার মতো আমরা মাছ ধরতে পারছি। আমরা প্রায় 8-9 লাখ টাকা পর্যন্ত আমরা মাছ বিক্রি করতে পারছি। ইন্ডিয়া বাংলাদেশ দেশে একসাথে অবরোধ নদী তো, কিন্তু আর সাগরে যাই মাছ না পাইতাম। সামনে জীবনানন্দ, সামনে ব্যক্তিগত জীবনানন্দ মহিলে আর জীবন জ্বলেব ইনশাআল্লাহ, আশা করছি। হ্যাঁ, মোটামুটি আগে থেকে একটু লোকসান কমছে আর কি, ব্যবসা বাণিজ্য একটু হালকা পাতলা হচ্ছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের সহকারী হিসাব নিয়ন্ত্রক জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রায় 4 টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মোট 48 টন মাছ সাগর থেকে ধরা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 42 লাখ টাকা। 48 টন মাছ অবতরণ হয়েছে। এর মধ্যে আমরা গভর্নমেন্ট রাজস্ব পেয়েছি প্রায় 46,000 টাকা এবং উক্ত মাছের বাজার মূল্য প্রায় 40 থেকে 42 লাখ টাকা হবে। এই সফলতা টিকিয়ে রাখতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি জেলেদের জন্য সহজ শর্তে বরফ, জ্বালানি ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া ভোক্তাদের জন্য সুলভ মূল্যে ইলিশের বাজার নিয়ন্ত্রণে নিতে হবে কার্যকর পদক্ষেপ, বলছেন মৎস্য সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরে ইলিশের উৎপাদন বাড়ায় দাম কমেছে, এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কেজি প্রতি ইলিশের দাম কত কমেছে, জনমতে স্বস্তি ফিরেছে কিনা এই বিষয়ে জানাবেন। জি, গত সপ্তাহে থেকে এই সপ্তাহে চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়ায় কিন্তু কেজিতে দাম কমেছে 400 থেকে 500 টাকা। আমি সকাল থেকেই আজকে চাঁদপুর মাছঘাটে রয়েছি। এখানে নদী থেকে জেলেরা তাজা ইলিশ ধরে আড়তে আনছেন, আড়তে আনার পর সেগুলোতে আড়তে তুলে নিলাম ডেকে কিন্তু সেগুলো বিক্রি করা হচ্ছে। আজকে 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 2500 থেকে 2600 টাকা। আর যেটি 700 থেকে 800 গ্রাম সেটি বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা। আর যেটি 600 গ্রামের সেটি বিক্রি হচ্ছে 1700 টাকা। আমি সকাল থেকে দেখেছি ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। আমি চাঁদপুর মাছঘাটে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ইলিশের দাম কিছুটা কমায় তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন। তারা বলছেন যে ইলিশের দাম যদি আরো কমে আসে তাহলে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। অপরদিকে আমি এখানে যারা ইলিশ বিক্রেতা রয়েছেন, আড়তদার রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে দীর্ঘ সময় তাদের আড়ত বন্ধ রয়েছিল এবং সেই আড়তগুলোতে তারা লোকসানের মুখে পড়তে হয়েছে। এখন কিন্তু বর্ষাকাল এসেছে, ইলিশের মৌসুম শুরু হয়েছে। ইলিশের মৌসুম শুরু হয় কিন্তু সরবরাহ বাড়ায়, ইলিশের দাম কমতে শুরু করেছে। তো তারা আশা করছেন আগামী দিনগুলোতে যদি ইলিশের সরবরাহ আরো বাড়ে তাহলে দাম কিন্তু অনেকটাই কমে আসবে। অপরদিকে আরো একটি তথ্য আমি আপনাকে দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে ইলিশের দাম নির্ধারণ করতে ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে কিন্তু তিনি চিঠি প্রেরণ করেছেন। তিনি বলেছেন যে আসলে ইলিশ উৎপাদনের খরচ না থাকলেও কিন্তু আহরণ, সরবরাহ এবং সংরক্ষণের ব্যয় ধরে কিন্তু ইলিশ এর বাইরেও কিন্তু বিক্রি হচ্ছে চড়া দামে। তো ক্রেতাদের নাগালের মধ্যে আনতে কিনে কিন্তু জেলা প্রশাসক এই প্রস্তাব প্রেরণ করেছেন। তারা বলছেন যদি ইলিশের যে আহরণের যে ব্যয় সেটি ধরে যদি মূল্য নির্ধারণ করা হয় তাহলেই কিন্তু সাধারণ ক্রেতাদের, নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত আয়ের মানুষের নাগালের মধ্যে কিন্তু ইলিশ চলে আসবে। তো এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইলিশের বাজার দর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ। সুনামগঞ্জের নোয়াখালী টু ভীমখালী সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন 30টি গ্রামের লাখো মানুষ। 9 কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সড়কের সংস্কারে অনিয়ম ও ধীরগতির অভিযোগ স্থানীয়দের। সহকর্মী শাহবাজ উদ্দিন মান্নার তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলার নোয়াখালী ভীমখালী সড়কের কার্পেটিং উঠে মেঠো পথে রূপান্তরিত হয়েছে। 9 কিলোমিটার সড়কের মধ্যে 6 কিলোমিটারের পিচ উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সড়কের নূরপুর, তেরোহাল, জীবদারা, নয়াহাটি, শিমুলবাগ, উকারগাঁও, মুক্তাখাই গ্রামের অংশে সৃষ্টি হয়েছে অর্ধশত ছোট বড় গর্ত। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এ কারণে দুটি উপজেলা 30টি গ্রামের মানুষ 3 বছর যাবৎ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে 31,14,18,000 ব্যয়ে সড়ক সংস্কার কাজ শুরু করে যৌথভাবে দুটি পৃথক ঠিকাদারি প্রতিষ্ঠান। মূল সড়কের কাজ না করে কালভার্ট, গাইড ওয়াল সহ মাটি ভরাটের কাজ করে। 4টি কালভার্টের মধ্যে 3টি কালভার্টের কাজ চলমান রয়েছে। সড়ক সংস্কারে ধীরগতি ও অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা। গর্ভবতী মহিলা, মুরব্বী মহিলা এরা যাইতে খুব কষ্ট, কাঁচা রাস্তা, গাড়ি পাস হয় না, আইটা যায়, লাঠিত পড়ে যায় মুরব্বী হলে, মানে জনগণের কষ্ট হইতেছে বা ড্রাইভারের মধ্যে অনেক আরো কষ্ট হইতেছে। এখন তো আমরা এই যে বাজারে যে যাই, মসজিদে যাই, আমরা খুব কষ্ট, এদিকে ফেক হয়ে যায়। ওই দেখুন গাড়ি চালাইয়া 1 টাকা পাই না, গাড়ির যে খাম কাজা এই মুহূর্তে 1500 টাকা কাম করে যাইছি। দুই দিকে কিন্তু হাওর, এই হাওরের কারণে এই সড়কের পাশ থেকে মাটি আনলে রাস্তাটা আবার ক্ষতি হয়, এই মাটি টিকে না। ইট লাগায় তারা দেয় না, সিমেন্ট কুল্লার সাথে এত পুড়ে যায়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে প্রতিকূল আবহাওয়ার জন্য দ্রুত গতিতে কাজ শুরু করা যায়নি। সমস্যা মানে আমাদের তো এখন বৃষ্টির সিজন চলে আসছে, এখন তো আপনার যে রকমের আমরা প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ করতেছিলাম ওটাও অফ, বৃষ্টির কারণে মাটির কাজটাও অফ। মাটি যে পয়েন্ট থেকে আনতেছিলাম পয়েন্ট থেকে গাড়ি ওঠে না। এখন আপাতত আমাদের এই কালভার্টের কাজগুলাই রানিং আছে। আর অনিয়মের অভিযোগ অস্বীকার করে সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান সড়কের কাজ চলমান রয়েছে। এখানে কাজের কোনো অনিয়ম নেই। আমাদের মূল রাস্তার মধ্যে শুধু আরসিসি রাস্তা কমপ্লিট হয়েছে, আর রাস্তার দুই পাশে মাটির কাজ করতেছে, বক্স কভারের কাজ এলসি গতটা সম্পন্ন দিচ্ছে। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলযোগ্য করে তোলার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়েকদিনের মন্দা কাটিয়ে অবশেষে জমি উঠতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে আম কেনাবেচা। ন্যায্য দাম পেয়ে খুশি সবচেয়ে বড় এই আম বাজারের চাষিরা। দিন যত যাবে তত বাড়বে আমের দাম, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তারেক রহমানের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে উঠছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন আম। খিরসাপাত আম বিক্রি হচ্ছে 3000 থেকে 3500 টাকা মন দরে। ল্যাংড়া, আম্রপালি সহ অন্যান্য জাতের আম বিক্রি হচ্ছে মন প্রতি 2000 থেকে 2500 টাকা। বর্তমান মূল্য ন্যায্য মূল্য কিছু পাচ্ছে, এখন দেখা যাক তারপরে সামনের দিনে আমাদের কি অবস্থান হয়। আমের বাজার এখানে বেশি, কিন্তু ঢাকার মোকামে বা বিভিন্ন দেশের মোকামে দাম কম, ওখানে কমছে। শুরু থেকে আপনার শেষ পর্যন্ত আমার ভালোই ন্যায্য দাম পাচ্ছি আমি। প্রতিদিন 200 থেকে 250 ট্রাক আম কেনা বেচা হচ্ছে বলে জানান হাটের ইজারাদার। প্রায় 250 থেকে 300 ট্রাক আমাদের কানসাট বাজার থেকে রেগুলার আম এই মার্কেটেও লোড হচ্ছে এবং বিভিন্ন মোকামে যাচ্ছে। এদিকে বাংলাদেশের নামকরা জুস কোম্পানিগুলো পচা ও ফাটা আম 5 থেকে 20 টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছেন তাদের কোম্পানিতে। তো আমের সাইজগুলো দেখতে অসুন্দর বা দেখতে ভালো না, সেই আমগুলো 15-20 টাকা কেজি মানে জুস কোম্পানিতে নেওয়া হয়। এগুলো আমরা কিনি ধরেন কত সময় 600 টাকা মন, 700 টাকা মন, 20 টাকা কেজি, এবার যে আমরা কিনা বেচা করি আমরা এখান থেকে দিয়ে দিই রিজেট আম। আম বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। বর্তমান যে যানজট পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটি কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেটি আমরা সরেজমিনে দেখতে এসেছি। পাশাপাশি হাটে আম কি পরিমাণে উঠছে, হাটে আমের যে দাম কিভাবে বিক্রি হচ্ছে, সার্বিক বিষয়ে আমরা একটা ধারণা পেলাম। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 37,000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এখান থেকে প্রায় 3000 কোটি টাকার আম কেনাবেচার আশা করছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ইরানে ইসরায়েলি হামলায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সেনাদের সামরিক অভিযানের অনুমতি দিলেও পরিস্থিতি বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তার এমন মন্তব্য তোলপাড় পুরো বিশ্ব। এদিকে কূটনৈতিক পথে হাঁটার চেষ্টা করে ইরান। দাবি জানায় এখন পর্যন্ত প্রতিরক্ষা করে যাচ্ছে দেশটি। নীরব দাসের রিপোর্ট।
দখলদার ইহুদিদের প্রাণকেন্দ্র কাঁপিয়ে দিতে ইসরায়েল অভিমুখে ছুটছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে ওঠে ইসরায়েলের আকাশসীমা। আইডিএফ এর দাবি, ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ঠেকিয়ে দিয়েছে তাদের গর্বের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। দখলদারদের আগ্রাসনে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে ইরান। তবে রাজধানী তেহরান ছাড়াও ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার মাত্রা জোরদার করেছে আইডিএফ। যুদ্ধবিমান আঘাত হানে তেহরানের পুলিশ সদর দপ্তরে। এ সময় ইসরায়েলের ড্রোন সহ F-35 বিমান ভূপাতিত করে আইআরজিসি। পাল্টাপাল্টি লড়াইয়ের মাঝে মার্কিন বাহিনীকে ইসলামিক প্রজাতন্ত্রের উপর হামলায় ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে তার প্রশাসন। ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ইরান আলোচনায় বসতে চায় বলেও দাবি করেন তিনি। সবকিছুর জন্য আমাদের পরিকল্পনা আছে। আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব যে হামলা চালানো হবে কিনা। তারা এখনো আলোচনা চাইছে, হোয়াইট হাউসে আসতে চাইছে। এদিকে পাকিস্তানের সামরিক প্রধান আসিম মুনিরের ওয়াশিংটনে অবস্থান নিয়েও কথা বলেন ট্রাম্প। ইরান সম্পর্কে পাকিস্তানের জানাশোনাটা ভালো। সামরিক প্রধান অনেক ব্যাপারে অসন্তুষ্ট, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার সঙ্গে কিছু বিষয়ে একমত। অন্যদিকে ইরান প্রতিরোধে নয়, আত্মরক্ষা করছে বলে দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের। তারা প্রতিনিয়ত মিথ্যে রটিয়ে যাচ্ছে। এমন কখনোই হয়নি যে ইরান ইহুদিদের সহ্য করতে পারে না। এ লড়াই ইরান বনাম ইসরায়েল নাকি ইহুদি বনাম ইসলামের তা বোঝা মুশকিল। এছাড়া মিত্রদেশ ইরান এখনো রাশিয়ার কাছে সাহায্য চায়নি বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে আইইএই জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় অস্ত্র তৈরির কোনো আলামত পায়নি সংস্থাটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।